সহপাঠের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের সহপাঠের ক্লাস নাম্বার 2, মেইনলি ইন্ট্রোডাক্টরি ক্লাস ছাড়া এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপন্যাসের হচ্ছে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা মেইনলি পড়ছিলাম এতটুকু পর্যন্ত পড়ছিলাম যে এটা আমি একটু রিক্যাপ করে তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিই। আমাদের এখানে আমরা ক্যারেক্টার পাইছি মোটামুটি 4টা। প্রথম ক্যারেক্টারটা কি? প্রথম ক্যারেক্টার হচ্ছে মিরালিকে পাইছিলাম। এরপর পাইছিলাম হচ্ছে মিরালির ছেলে বদিউজ্জামান, মিরালির ছেলের বউকে পাইছিলাম, আর মিরালির নাতনিকে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন মিরালি বেচারা তো অন্ধ, চোখে দেখে না, সব কিছু করার জন্য ছেলের সাহায্য লাগে। এখন ছেলের পরিবর্তে ছেলের বউ সাহায্য করতে দেখা গেছে মাঝে মাঝে। আচ্ছা, এতটুকু যাওয়ার পরে এখন মিরালি আবার কি করছে, ছেলের সাহায্য নিয়ে আবার বাইরে গেছে, মানে বাথরুমে গেছে, মানে পায়খানা আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন মিরালি বেচারা যে পায়খানায় গেছিল এই জায়গার মধ্যে বলা আছে, স্পষ্টভাবে বলা আছে, মিরালি বেচারা যে পায়খানায় গেছিল, মিরালি বেচারা আর ওইখান থেকে উঠতেই চাচ্ছে না। কেন? মজা লাগতেছে আর কি। ঠিক আছে, এক পর্যায়ে এসে আমাদের মজা লাগা শুরু করে। আচ্ছা, এবার আমরা পড়বো কোত্থেকে? এই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, এটা তো না, দাঁড়াও একটা মিনিট, আমি স্ক্রল করি। হ্যাঁ, আমরা পড়বো এই জায়গা থেকে। মিরালি উঠে দাঁড়াই এই জায়গা থেকে। আচ্ছা, মিরালি এতক্ষণ উঠতে চাচ্ছে না, বেচারা মজা পাচ্ছিল, তো এখন বেচারা উঠে দাঁড়াইছে। আচ্ছা, উঠে দাঁড়াইছে, ঠিক তখনই আজান হয়। বেচারা আজান করে করে কিন্তু পাগল করে ফেলতেছিল এতক্ষণ। কাকে? ছেলেটাকে। আজান দিছে, মিরালির মুখে হাসি ফুটছে, ইয়াস, আর ঘুমাইতে হবে না। আজান দিছে বলে ও চিৎকার করে উঠছে, বদি, ও বদি। আজান দিছে, তার মানে ও ছেলেকে বলতেছে যে বদি আজান দিছে। আচ্ছা, দিছে দেওক, ছেলে বলতেছে কি? দিছে দেওক। দেওক হচ্ছে, এটা হচ্ছে আমাদের উপভাষা বা আঞ্চলিক ভাষা। এটা মানে হচ্ছে দিছে দিক, আমরা বলি না দিক, কোনো অসুবিধা নেই, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, ঘরে চলেন, বদি বলতেছে কি? ঘরে চলেন। আচ্ছা, এই লাইনটা শেষ আমাদের। এখন আসে আমরা এখানে, ওখন আর ঘরে গিয়ে কাম কি কাম, মানে বলতেছে কি আমি এখন ঘরে গিয়ে কাজটা করবোটা কি? গোসলের পানিতে গোসল সাইরা নামাজটা পড়ি। এখন বেচারা বলতেছে যে আমি আর ঘুমাবো না, আমি আর কি করব না, ঘুমাবো না, আমি কি করব এখন, আমাকে এখন পানি এনে দে। এখন বেচারা তো অন্ধ, সেজন্য পুকুরেও স্নান করতে পারে না। ঠিক আছে, বলতেছে তুই আমাকে এখন পানি এনে দে, আমি এখন কি করব, আমি এখন স্নান করব। ঠিক আছে, আচ্ছা। তো এখন ছেলের মাথাটা গরম হয়ে গেছে, ভাই আজান দিয়েছে, তখন আমরা অর্ধেক সময় থাকি কিসে? ঘুমের মধ্যে, অর্ধেক সময় থাকি ঘুমের মধ্যে। এখন বেচারারে ছেলেটাকে তুলে পায়খানার সামনে দাঁড় করায় রাখছে। এমনিতে ওর মাথা খারাপ, আবার বলতেছে এতক্ষণের মধ্যে আবার বলতেছে পানি এনে দিতে। এখন ও ছেলে বিরক্ত হয়ে বলতেছে যে, বদি বিরক্ত গলায় বলে অজু কইরে নামাজ পড়েন। আচ্ছা, যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, মুসলিম আর কি, তারা কি করে, তারা যখন নামাজ পড়ে তখন তাদেরকে পবিত্র হইতে হয়। যেমন ধরো আমরা যখন প্রার্থনা করলে মনে করো আমরা কি করি, আমরা মনে করো কি আসন দিতে যাচ্ছি। ঠিক আছে, আসন দেওয়ার আগে আমরা ট্রাই করি কি, আমরা কোমর পর্যন্ত ধুয়ে ফেলার জন্য। তো ওরা অজু করে, অজু মানে ওরা পবিত্র হয়ে যায় আর কি। কথা বুঝছো? পানি টানি দিয়ে সাফ সুফর হয়ে যায় আর কি। আচ্ছা, এখন বদি বিরক্ত গলায় বলতেছে আরও অজু কইরে নামাজ পড়েন, মানে জাস্ট এমনিতে পানি টানি খরচ করে নামাজ পড়েন আপনি। গোসল কী জন্য করতে হচ্ছে? গোসল পরে করবেন আর কি, তো নামাজ পড়তে গোসল করা লাগে নাকি? আচ্ছা, শাইলডা পাক না পাক শাইল, এই কথাটা দ্বারা আসলে এখানে বিরক্তি ফুটে উঠছে। কোন কথাটা দ্বারা? এই দেখো, শাইলডা পাক না পাক শৈল, এই জিনিসটা দ্বারা আসলে তাচ্ছিল্য সুরে বুঝাইছে। তাচ্ছিল্য মানে ছেলে যে ওর কথাকে পাত্তা দিচ্ছে না, সেটার জন্য এই কথাটা বুঝাইছে। গ্রামের, এটা হচ্ছে আগেরকার দিনে গ্রামের মধ্যে এই কথাটা বলা হয়তো তাচ্ছিল্যের জন্য। এটা মূলত বলা হয় কিসের জন্য জানো? এই কথাটা বলা হয় আসলে, ধরো কোনো একটা মেয়ে ভালো কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষরা কি রটাবে? রটাবে যে কি, মেয়েটা স্লট অর্থ কী বলছিলাম আমরা, মনে আছে? স্লট, SLUT, বাইশে, মানে কি খারাপ মেয়েফা। ঠিক আছে, তো এখন ওই ইঙ্গিতে ও ছেলেকে বোঝাইতে চাইছে, বা আরে তুই বেশি ফালতু একটা ছেলে, যেটা বলতেছে সেটা কর না। এখন ছেলে বলতেছে যে আপনি থাকেন বইয়া, অনুফারে পাঠাই, যত ঝামেলা। অনুফা মানে কে বলছিলাম? বদিউজ্জামানের ওয়াইফ। বদিউজ্জামানের কি ওয়াইফ, নট ওয়াইফ,
ঠিক আছে। আচ্ছা, এখন ছেলে বিরক্ত হয়ে গেছে, ছেলে বিরক্ত হয়ে বলতেছে আর বাজি আপনি আপনি থাকেন এখানে, আমিও আমার বউকে পাঠাচ্ছি, দাঁড়ান, যত ঝামেলা করে সকালবেলা। বদিউজ্জামান তার বাবাকে একটা জল চৌকির উপর বসিয়ে ভিতরে চলে গেল। জল চৌকি মানে বুঝো, জল চৌকি মানে হচ্ছে এটা দেখতে অনেকটা এরকম, দেখবা গ্রামের মধ্যে টিভিতে দেখায় অনেক সময়, টিভিতে এরকম থাকে, এটা এরকম থাকে, এদিকে স্টেন, ঠিক আছে, এটাকে বলা হয় জল চৌকি। আচ্ছা, এবার আসো, জল চৌকিতে বসায় ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার পরে কি করছে, আর আসে না। বদিউজ্জামান কি করছে, এখন তো বিরক্ত হয়ে গেছে আর কি, বদিউজ্জামান বিরক্ত হয়ে গেছে, আর আসে না। পরিবাণু ঘ্যান ঘ্যান করে কারে, পরিবাণুকে, পরিবাণু হচ্ছে বদির মেয়ে, বদির কে মেয়ে, ঠিক আছে। আচ্ছা, বদির মেয়ের নাম হচ্ছে পরিবাণু, ঘ্যান ঘ্যান করে কাটতেছে, বিরক্তিকর পুরা। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, এরপর বলতেছে মিরালি বসে থাকে চুপচাপ করে, ঠিক আছে। আচ্ছা, মিরালি ও বেচারা বসে থাকছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমার চ্যাপ্টারের নাম যে 1971, সেটার পরিচয় আমি পাই নাই, সেটার পরিচয় আমি কি পাই নাই। কিন্তু এরপর থেকে আমি এই চ্যাপ্টারের নাম কেন 1971 রাখা হয়েছে সেটা আমি বুঝে যাব। এগুলো সবগুলো কিন্তু 1971 সালের ঘটনা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা এখান থেকে পড়বো এখন। এখন বলতেছে কি, তার কিছুক্ষণ পর 50 জন সৈন্যের একটি ছোট দল গ্রামে ঢুকছে। এই লাইনটা আমার থেকে মার্ক করতে হবে, এই লাইনটা, ঠিক আছে। আচ্ছা, কতজন, 50 জন। মার্চ টর্চ না, এলোমেলো চলা, মানে কি মার্চ টর্চ মানে হচ্ছে একজনের পিছনে একজন, এভাবে না, এভাবে চলে না, এভাবে চলতেছে না, ঠিক আছে, এভাবে চলতেছে না, এভাবে কি হচ্ছে না, চলতেছে না, এভাবে যাচ্ছে না, ঠিক আছে। ও মানে ওদের কোনো সুনির্দিষ্ট নিয়মে চলতেছে না, ওরা কী করতেছে, এলোমেলোভাবে চলতেছে। কীভাবে চলতেছে, এলোমেলোভাবে মানে হচ্ছে তোমার, আমি দেখাই তোমাদেরকে, ধরো একজন এখানে, ওয়েট, একজন এখানে, আরেকজন এখানে, আরেকজন এখানে, এভাবে চলতেছে, কথা অবশ্য। এভাবে 30 জন গ্রামে ঢুকছে। আচ্ছা, সরি, 50 জন গ্রামে ঢুকছে। আচ্ছা, এরপর আসো কী বলতেছে, তাদের পায়ে বুটে কোনো শব্দ হয় না, তার মানে পায়ে বুট পরা আছে, বুট জোতা আর কি। আচ্ছা, তারা যায় মিরালির বাড়ির সামনে দিয়ে, আর একজন মিরালির চোখে 5 ব্যাটারি টর্চের আলো ফেলে। আচ্ছা দেখো, 5 ব্যাটারি টর্চের আলো মানে কি, তখন আমরা গ্রামের মধ্যে এই ধরনের টর্চ লাইট জ্বালাইতাম। দেখো এই ধরনের কতগুলো আমাদের টর্চ লাইট ছিল। এই টর্চ লাইটগুলো 5টা ব্যাটারি দিয়ে চালানো হতো তখন, 5টা কি দিয়ে, ব্যাটারি, সেজন্য 5 ব্যাটারি বলতেছে, ঠিক আছে। এখন বেচারারা যাচ্ছে, ওদের কিন্তু কোনো বুটের শব্দ হচ্ছে না, কিন্তু আবার কিসের শব্দ হচ্ছে না, বুটের শব্দ হচ্ছে না। কিন্তু যখন মিরালির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ একজন মিরালির চোখের মধ্যে টর্চের আলো ফেলছে। মিরালি কিছু বুঝতে পারে না, কারণ বেচারা কি অন্ধ, বেচারা অন্ধ, চোখে দেখে না। আচ্ছা, এখন কোথায় ছিলাম, শুধু উঠানে বসে থাকা কুকুরটা তার স্বরে ঘেউ ঘেউ করতেছে, কুকুরটা ঘেউ ঘেউ করতেছে। মিরালি ভীত স্বরে ডাকে, বদি, ও বদি, বদিউজ্জামান। এবার মিরালি একটু ভয় পাইছে, যখন কুকুরটা ঘেউ ঘেউ করতেছে তখন মিরালি ভয় পাইছে, ভয় পেয়ে বলতেছে, বদি তার ছেলেকে ডাকা শুরু করে দিছে। আচ্ছা, এতটুকু গেল। আচ্ছা, এরপর আসি আমরা, একটা মিনিট, এরপর আসো আমরা কোথায়, কুকুরটি একসময় আর ডাকে না, দলটির পেছন পেছন কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ায়। তার মানে কুকুরটা কার পিছু নিছিল, ওই দল যেটা যাচ্ছিল 50 জনের দল, 50 জনের দল, ওটাতে কী করছিল, ওটার ওটার পিছু নিছিল। আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে বেচারা থমকে গেছে, মানে বেচারা আর বুঝতে পারতেছে না কী হবে। আচ্ছা, এরপর দ্রুত ফিরে আসে মিরালির কাছে। মিরালি উঁচু গলা দেয়, বৌদি, ও বৌদি। এখন বেচারা মিরালি কী করবে, ও তো কিছুই দেখতেছে না। কুকুরটা যখন ঘেউ ঘেউ করে উঠছিল, এমনি তোর ভয় লাগা শুরু করছে। আবার কুকুরটা কিছু দূর গিয়ে আবার ফেরত আসছে। আচ্ছা, গেল, কি হয়েছে, বৌদিকে ডাকতেছে। যখন বৌদি কী হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। বৌদি বলছে, তোর বাজি কী হয়েছে, বেহুদা চিল্লান কেন, বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল, আর দূর যত ফালতু ঝামেলা, চুপ কইরা বসেন। এখন কে বলতেছে, একটা মিনিট, এটা একটু অফ করে। আচ্ছা, এখন বদিউজ্জামানকে তার বাবা ডাকতেছে। বাবা মানে হচ্ছে মিরালি ডেকে বলতেছে যে কি, বাড়ির সামনে দিয়ে কেউ যেন গেছে। মিরালি বলতেছে যে কি, বাড়ির সামনে দিয়ে কেউ যেন গেছে। এখন বদিউজ্জামান সেটা বিশ্বাস করতেছে না। বদিউজ্জামান বলতেছে যে কি, দৌড়বাজে, আপনি বেশি ফালতু কথা বলেন, এগুলো ফালতু কথা বলেন কেন আপনি। আচ্ছা, এরপর দেখো,
আর উত্তরে যত সব এটা বলছি আমরা। মিরালি চুপ করে যায়, বেচারা কিছু বলে না, কারণ বেচারা অন্ধ মানুষ। চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে, তারা টের পায়। আচ্ছা, এই জায়গা থেকে, এই দেখো, এই জায়গা থেকে এখানে কুকুরটা নিয়ে কথা বলা হয়েছে। নিম্ন শ্রেণীর প্রাণীরা, ওরা যখন আমাদের পোষ মানে তখন আসলে আমাদের ভক্ত হয়ে যায় এরা, ঠিক আছে। এখন আমাদের সব কিছু এরা বুঝতে পারে। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে গ্রামের পরিচয়, ওদের গ্রামের পরিচয়। এই জায়গা থেকে গ্রামের নাম কি? নীলগঞ্জ। অবশ্যই দাগ দেবা নিচে। পহেলা মে, পহেলা মে মানে হচ্ছে 1 মে, ঠিক আছে, মেয়ের 1 তারিখ আর কি। আচ্ছা, 1971। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ। তাইলে সেনাবাহিনীর অধিনায়ক কে? একজন এজাজ, মেজর এজাজ। এই মেজর এজাজ ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, মেজর এজাজ আহমেদ। কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতিত্ব ক্যাডেট। মানে কাকুল হচ্ছে একজন মিলিটারি একাডেমির একজন ভালো একজন ক্যাডেট। ক্যাডেট আমরা তাদেরকে বলি যারা কি ওইখানে কী বলবো, সদস্য বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, এবার দেখো, বাড়ি পেশোয়ারের এক অখ্যাত গ্রামে। মানে এটা একটা হচ্ছে কার কথা বলতেছে? কাকুলের কথা বলতেছে, কাকুল, ঠিক আছে। তার গায়ের নাম রেশবা। তার মানে এখান থেকে এতটুকু রেশবা মানে কাকুলের গ্রামের কথাই বলতেছে, ঠিক আছে। কাকুলের গ্রামের কথাই বলা হচ্ছে। আচ্ছা, তার মানে আমি আবার এই জায়গা থেকে আসি। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়কের নাম কি? ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়কের নাম হচ্ছে মেজর এজাজ আহমেদ। আচ্ছা, কাকুল মিলিটারি বা একাডেমির একজন কৃতিত্ব ক্যাডেট। এখন কাকুলের কথা বলতেছে। এখন কাকুলের বাড়ি কোথায়? কাকুলের বাড়ি হচ্ছে একজন পেশোয়ারের একটা অখ্যাত গ্রামে। গায়ের নাম কি? রেশোবা। তার মানে কাকুলের গ্রামের নাম কি? রেশোবা। অবশ্যই মার্ক করতে হবে এটা। গেল। এরপর আসো, আমরা 2 নম্বরে যাচ্ছি। ময়মনসিংহের ভৈরব লাইনের একটি স্টেশন নন্দাইল রোড। এই জায়গাটা অবশ্যই মার্ক করতে হবে আমার থেকে। করলাম মার্ক। আচ্ছা, এরপর আসো, ছোট গরিব স্টেশন। মেল ট্রেন থামে না। মেলা, এটা মেল না, এটা মেলা হবে। মেলা 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 মানে হচ্ছে খুব কম, মানে এত বেশি নয়, এত বেশি নয় বা বেশি নয় এমন, ঠিক আছে। মানে খুব কম ট্রেনই থামে, মোট কথা হচ্ছে এটাই, ঠিক আছে। খুব কম ট্রেনই থামে। লোকাল ট্রেন মিনিট খানিক থেকে ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। আচ্ছা, তার মানে বেশিক্ষণ থাকে না, এটা বলতেছে আর কি। স্টেশনের বাইরে ইট বিছানো রাস্তায় 5টা রিক্সা টুনটুন করে ঘন্টা বাজিয়ে যাত্রী খোঁজে। এটা তো বোঝা গেছে, অবশ্যই স্টেশনের বাইরে কি থাকবে? রিক্সা থাকবে যাত্রী খোঁজার জন্য। সুরেলা গলা শোনা যায়, রয়্যাল বাজার যাওনের কেউ আসুন। রয়্যাল বাজার, রয়্যাল বাজার, এই রয়্যাল বাজারটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ডাকতে স্যার কে? যেমন ধরো আমাদের এখানে বাস কন্ট্রাক্টাররা ডাকে না, যে কি চকবাজার, নিউ মার্কেট, এবার ডাক দেয় না, তো ওইখানে রিক্সাওয়ালাগুলা ওরা ওই এলাকার যাওয়ার জন্য ডাক দেয় আর কি। আচ্ছা, রুয়েল বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার। মার্ক। এই অঞ্চলের সবচেয়ে বড় বাজারের নাম কি? রুয়েল বাজার। আচ্ছা, এরপরে নন্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। খুব খারাপ রাস্তা, বর্ষাকালে রিক্সা চলে না, হাইটে যেতে হয়। এঁটেল মাটিতে পা দেবে যায়। টিক টিক ঘন কাদা। নন্দাইল রোড থেকে রুয়েল বাজার আসতে বেলা ফুরিয়ে যায়। এই জায়গাটা আমার পুরোটা হচ্ছে রুয়েল বাজার নিয়ে। কি নিয়ে? রুয়াইল বাজার সম্পর্কিত তথ্য, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই যে এখানে এই জায়গা থেকে আমাকে বলতে চাইছে কি আসলে? দেখো, রুয়েল বাজারটা হচ্ছে এই যে ওরা থাকে ওই অঞ্চলের সবচেয়ে বড় বাজারটার নাম হচ্ছে রুয়েল বাজার, ঠিক আছে। ওই অঞ্চলের সবচেয়ে বড় বাজারটার নাম কি? রুয়েল বাজার। আচ্ছা, গেল। রুয়েল বাজারে যাওয়ার জন্য উত্তরে সোজা 10 মাইল হাঁটতে হয়। রাস্তাটা খুবই খারাপ, বর্ষাকালে তো রিক্সা যেতেই চায় না, মাটিতে হাঁটা যায় না, কারণ কি? মাটিতে কাদা থেকে থাকে, কাদাতে পা দেওয়া মাত্র আমরা কী হয়ে যায়? কাদাযুক্ত হয়ে যায় আর কি। নন্দাইল রোড থেকে রুয়েল বাজার আসতে বেলা পুড়িয়ে যায়, মানে অনেকক্ষণ সময় লাগে, আসলে এটাই বোঝাইতে চাইছে আর কি, হেঁটে আসতে। আচ্ছা, বাজারটি অন্য সব গ্রাম্য বাজারের মতো, তবে স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে। স্থানীয় বাজারের খুব অহংকার একে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, আসো, বাজারটা অন্য সব গ্রামের মতো, তবে স্থানীয় লোকদের অহংকার একে নিয়ে।
কি নেই এখানে? ধান চালের আড়ত, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সরবার একজন কারিগর পর্যন্ত আছে, সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কী দরকার? এই জায়গা পর্যন্ত। এবার আমি এখান থেকে এতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে বলতেছি, শুনো। এই যে রোয়াইল বাজারটা বলতেছে, রোয়াইল বাজারটা আসলে অন্য সব গ্রাম্য বাজারের মতো, কিন্তু স্থানীয় মানুষ যারা আছে ওদের অনেক অহংকার। কারণ নর্মাল বাজারগুলোতে আমরা কী পাই? আসলে হাট বাজার ছাড়া আসলে কিছুই পাই না, কিন্তু এখানের মধ্যে সব কিছু পাই আমরা। ধানের আড়ত, আড়ত মানে হচ্ছে যেখানে জমা করা রাখে আর কি। আর পাটের গুদাম আছে, তারপরে ধান ভাঙানোর কল আছে, ধান থেকে চাল করার জন্য আর কি। তারপর চায়ের দোকান আছে, তারপরে রেডিও সারাবার জন্য দোকান আছে, ঠিক আছে, এবং কি কারিগরও আছে। আচ্ছা, গ্রামের বাজারে চেয়ে আর বেশি কী দরকার? দেখো, গ্রামের মানুষরা কি খুঁজে? গ্রামের মানুষরা খুঁজে একটু আড্ডা দেওয়ার জন্য স্থান খুঁজে একটা, বুঝছো? যেমন ধরো, এটা গ্রামে না, আমি শহরেও দেখছি, আমাদের বাসার নিচে, ঠিক নিচে একটা টিভির দোকান আছে, ঠিক আছে? তো টিভির দোকান, ওটাতে টিভি একটা সবসময় চলে, শুধু সন্ধ্যার দিকে চলে, এটা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এটা। ওটার সামনে কি করে মানুষজন আড্ডা দিয়ে, মানে কেন জানি দাঁড়ায় থাকে। আচ্ছা, আজকে আমি যখন বেরোচ্ছিলাম তখন খেলা চলতেছে, অবশ্যই আইপিএল খেলা চলতেছে কি, তো আমি ভাবছি যে এখন মানুষজন আড্ডা দিচ্ছে, তার মানে আইপিএল খেলা দেখতেছে। কিন্তু আমি সামনে এসে দেখি ওইখানে কি কতগুলো বাদাম নিয়ে গবেষণা চলতেছে, ওইগুলোর দিকে তাকায় তাকায় মানুষ হাসতেছে, ঠিক আছে? তো মানুষের আসলে দরকারটা কি? মানুষের আসলে দরকার হচ্ছে একটা জায়গা যেখানে ওরা কি করবে, ওরা নিজেদের মনোভাবটা প্রকাশ করবে একজন আরেকজনের সাথে, এটাই তো চায় মানুষ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, রুয়েল বাজারকে পেছনে ফেলে আর মাইল 3 উত্তরে মধুবন বাজার। আবার একটা বাজারের নাম পাইছি, সেটার নাম কি? মধুবন বাজার। তাহলে বাজার কয়টা পাইলাম আমরা? দুইটা, একটা হচ্ছে রুয়েল বাজার আর একটা মধুবন বাজার। আচ্ছা, গেল মধুবন বাজার গেল। ভাই এগুলো কি আসতেছিস? এগুলো আসিস না। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি, ঠিক আছে? ও, এখানে রিক্সা করে যাওয়া যেত, কিন্তু এখানে গরুর গাড়ির আগে, তাও শীতকালে। বর্ষায় হাঁটা ছাড়া অন্য উপায় নেই। উজান দেশ, নদী নালা নেই যে নৌকা চলবে। মধুবন, দাঁড়াও, মধুবন বাজার ফেলে পূর্ব দিকে 7-8 মাইল জঙ্গল। স্থানীয় নাম মধুবনের জঙ্গলা মাঠ। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত একটু দেখি, এই জায়গা পর্যন্ত একটু দেখি, শুনো। রুয়াইল বাজারের পরে মাইল 3 মানে 30 মাইল হাঁটার পরে একটা বাজার আসবে, সেটার নাম হচ্ছে কি আমাদের? সেটার নাম হচ্ছে মধুবন বাজার। কি বন বাজার? মধুবন, মধুবন। আচ্ছা, মধুবন, ওইখানে যাওয়ার জন্য শুধু আমরা তো রুয়াইল বাজারে আসার সময় কি পাইছিলাম? রিক্সা পাইছিলাম, ঠিক আছে? কিন্তু মধুবন বাজারে যাওয়ার জন্য একমাত্র অবলম্বন কি আমাদের? গরুর গাড়ি, তাও শীতকালে শুধুমাত্র। বর্ষাকালে কিন্তু পাওয়া যায় না। কারণ কি? ওইখানে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি সহজে কি হয়ে যাবে? ওইখানে আটকা পড়ে যায়, ঠিক আছে? কোনো নদী বা পুকুর, নদী নাই যে কি পানিগুলো চলে যাবে, সেজন্য এখানে কি কাদা হয়ে থাকে সবসময়। আচ্ছা, মধুবন বাজার ফেলে পূর্ব 7-8 মাইল গেলে ঘন জঙ্গল, ওই জঙ্গলটার নাম দিচ্ছে জঙ্গলা মাঠ, ঠিক আছে? কাঁটাঝোপ আর বাঁশ আর জারুলের মিশ্রপণ, মানে ওখানে সব কিছু আছে আর কি। আচ্ছা, বেশ কিছু গাপ ও ড্যাফল জাতীয় অন্তজ শ্রেণীর গাছও আছে। আচ্ছা, গাপ আমার খুবই পছন্দের একটা জিনিস। আচ্ছা, জঙ্গলা মাঠের এক অংশ বেশ নিচু, সেখানে মোরতা গাছের অরণ্য দেখা যায়। এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট। নিচু অঞ্চলে, জঙ্গলা মাঠের নিচু অংশ হলে কী পাওয়া যায়? মোরতা গাছের অরণ্য। মোরতা গাছের কী পাওয়া যায়? অরণ্য। আচ্ছা, মোরতা গাছের কী পাওয়া যায়? অরণ্য পাওয়া যায়। তার মানে মোরতা গাছের অরণ্য কোথায় পাওয়া যায়? জঙ্গলা মাঠের কোথায়? নিচু অংশে। আচ্ছা, শীতকালে সেই সব মোরতা কেটে এনে পাটি বোনা হয়। মোরতা মানে হচ্ছে এরকম বাঁশ, কতগুলা এইরকম বাঁশ। আমাদের বাড়িতে এগুলো অনেক 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 আছে, এগুলো কথা বুঝছো? এরকম পাওয়া যায়। আচ্ছা, ব্যাত 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 বলে এগুলোকে, ব্যাত। গ্রামের ভাষায় এগুলোকে বলা হয় ব্যাত, ঠিক আছে? ব্যাত। আচ্ছা, এরপর আসো, কোথায় 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 হ্যাঁ, পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভিতর ঘুরে বেড়ায়। এই যে পাকা লটকন, লটকন হচ্ছে একটা ফল যেটা খাওয়া যায়, ঠিক আছে? মজা, আমরা কিন্তু ছোটোবেলায় খেতাম এগুলো, ঠিক আছে? এখনও হচ্ছে বড়োবেলায় আমরা খাই, বড় যখন হয়ে গেছে অবশ্যই খাই, কিন্তু কমে গেছে আর কি। আচ্ছা, বালক বালিকারা বনের ভিতর ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না ওইদিকে। খুব সাপের উপদ্রব, বনে ঢুকে প্রতি বছর 2-1টা গরু ছাগল সাপের হাতে মারা যায়। মানে তার মানে কি, জঙ্গলা গাছ মাঠ যেটা আছে ওইখানের মধ্যে কি আছে? আসলে সাপের উপদ্রব আছে, যার কারণে বর্ষাকালে ছেলে মেয়েরা ওইখানে যায় না। কিন্তু
অনেক সময় কি গরু ছাগল মারা যায় সাপের বিষের মধ্যে। আচ্ছা, জঙ্গলা মাঠের পিছনে আছে নীলগঞ্জ গ্রাম। এইখানে সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এখানে গ্রাম জঙ্গল যা যা বলা আছে সবগুলো কিন্তু কি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর দেখো, আমি একটু ক্যান্সেল করি এটা। দরিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। আচ্ছা, দরিদ্র মানে কি? আচ্ছা, আমরা এখন পড়তেছি কি নিয়ে? নীলগঞ্জ গ্রাম নিয়ে। কি নিয়ে পড়তেছি আমরা এখন? নীলগঞ্জ গ্রাম নিয়ে। আচ্ছা, নীলগঞ্জ গ্রামটা কীরকম? নীলগঞ্জ গ্রামটা হচ্ছে দরিদ্র শ্রীহীন। দরিদ্র মানে কি? ওইখানে মানুষরা গরিব বেশি। আচ্ছা, শ্রীহীন মানে কি? শ্রীহীন মানে ওদের চেহারার কোনো সুন্দর নয় বা ওদের কথাবার্তা তেমন একটা কি নেই, ভালো নয়। আচ্ছা, এমন আর কি। 30-40 ঘরের একটা বিচ্ছিন্ন জনপদ। ঘর আছে কয়টা? 30-40টার মতো। আচ্ছা, বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিকে ঘিরে আছে। আচ্ছা, তার মানে এই গ্রামটা আসলে কীরকম দেখতে? এদিকেও নদী, মাঝখানে আমি দেখা একটু, এটা হ্যাঁ, এই মাঝখানে মনে করো সব গ্রাম, এখানে ঘর বাড়ি, ঠিক আছে, এখানে ঘর বাড়ি, কিন্তু এইদিকে হচ্ছে তোমার কি, এদিকেও কি সমুদ্র, এদিকেও নদী, এদিকে সমুদ্র তো হয় না, নদী, এদিকেও নদী এদিকেও নদী, বা এদিকেও খাল এদিকেও খাল, ঠিক আছে, বোঝা গেছে? এভাবে এই গ্রামটা এভাবে চলা আছে। আচ্ছা, বিস্তীর্ণ জলাভূমি গ্রাম থেকে কাস্তের মতো, কাঁচির মতো। কাঁচি দেখতে কীরকম জানো? কাঁচি দিয়ে হচ্ছে যেগুলো দিয়ে আমরা কি কাটি, আমাদের ধান কাটা হয়, ওইগুলোর মতো এইরকম কাঁচিটা, ঠিক আছে। তার মানে এই জায়গায় গ্রামগুলো আছে, আমি ধরে নিই যে এইরকম গ্রামগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোথায়, এখানে শীতকালে প্রচুর পাখি আসে, এটি ইম্পর্টেন্ট। শীতকালে কোথায় পাখি আসে? শীতকালে অবশ্য নীলগঞ্জ গ্রামে পাখি আসে। পাখি মারা জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা। পাখি মারারা হচ্ছে কি, যারা পাখি মারে তাদেরকে বলতেছে আর কি। ওরা কি করে? পাখি ধরে আর কি, পাখি ধরে গ্রামের বাজারের মধ্যে বিক্রি করে। তারপর কি করে? চাষবাস যা হয় দক্ষিণের মাঠে। তাহলে এই গ্রামের মধ্যে চাষবাস কোথায় হয়? দক্ষিণের মাঠে। কথা বোঝা গেছে? চাষবাস কোথায় হয়? দক্ষিণের মাঠে। আচ্ছা, গেল। এরপর আসো, জমি উর্বর নয় কিংবা ভালো চাষি নয়। আচ্ছা, ফসল ভালো হয় না, শীতকালে প্রচুর রবি শস্য করে। তার মানে আমি এখানে বুঝতেছি যে কি, ওইখানে জমিগুলো তেমন একটা উর্বর নয়, কিন্তু শীতকালে প্রচুর রবি শস্য করে। বর্ষার আগে করে তরমুজ আর বাঙ্গি। বাঙ্গি মানে কি বলো তো? জানো, তরমুজ কিন্তু সবাই চিনে, কিন্তু বাঙ্গি মানে কেউ জানে না। চট্টগ্রামের ভাষায় সেটাকে বলা হয় বাকি। বাকি 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 অনেকে খেতে চায় না, ঠিক আছে, আবার অনেকের ফেভারিট জিনিস, যেমন আমার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি, দক্ষিণের জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এই দুটি ফসল ফলে। তার মানে তার মানে ওইখানে যদি শুধুমাত্র বীজ সরিয়ে দেওয়া হয়, তার মানে ওইগুলো ফলে যাবে আর কি। কোথায়? দক্ষিণের জমিতে। আচ্ছা, গ্রামের অধিকাংশ ঘরে খড়ের ছাউনি মানে বুঝছো তো, খড় মানে বুঝছো তো, এরকম। দাঁড়াও, আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এই দেখো, এরকম, হ্যাঁ, ঠিক আছে, খড় দিয়ে ছাউনি তৈরি করা আছে। আচ্ছা, হ্যাঁ, বুঝছো এবার? খড়ের ছাউনি আছে। আচ্ছা, খড়ের ছাউনি কোথায় 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 সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনে। তার মানে আমি বুঝতে পারছি কি, বদিউজ্জামার যে ঘরটা আছে সেটা নীলগঞ্জ গ্রামে। বদিউজ্জামানের ঘর কোথায়? নীলগঞ্জ গ্রামে। আর বদিউজ্জামানের ঘরটা কি দিয়ে তৈরি? টিনের তৈরি। আচ্ছা, এরপর আসো, তার হাতে কিছু টাকা পয়সা হয়েছে আর কি। আচ্ছা, পয়সা করে হয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটি সাইকেল কিনেছে। চালানে শিখে ওঠেনি বলে সে হেঁটে মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝড়পোষ করে। গ্রামের একমাত্র পাকা দালানটি প্রকাণ্ড। আচ্ছা, 2 বিঘা জমির উপর একটা হুরুস্থুল ব্যাপার। সুসং দুর্গাপুরের মহারাজার ন্যায় চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন সর্বঘাতে মারা যান। আচ্ছা, এই জায়গাটা আমার থেকে একটু দেখি, এই জায়গাটা দেখো, নীলগঞ্জ গ্রামের মধ্যে এখানে কথা বলা হয়েছে বদিউজ্জামান নিয়ে। বদিউজ্জামানকে নিয়ে কথা বলা হয়েছে প্রথমে। বদির মোটামুটি টাকা পয়সা আছে, তো ও একটা টিনের ঘর বানাইছে, ঠিক আছে। তো এরপর একটা সাইকেলও কিনছে। সাইকেলটা কি, ও তেমন ভালো চালাইতে পারে না বলে ও কিন্তু প্রত্যেক দিন হেঁটেই যায় মধুবন বাজারে, কিন্তু সপ্তাহে একদিন বের করে ওটাকে মুছে আর কি, ঠিক আছে, মানে ময়লা পরিষ্কার করে। আচ্ছা, গ্রামের মধ্যে একটা মাত্র পাকা দালান আছে, সেটা হচ্ছে কি 2 বিঘা, মানে 2 বিঘা জমির উপরে। 2 বিঘা জমির
উপর, ঠিক আছে, 2 বিঘা জমির উপর দাঁড় করানো। তো এটা কে করছিল? সুসং দুর্গাপুরের মহারাজা নায়েব শ্রীকান্ত চন্দ্রকান্ত, ঠিক আছে, উনি তৈরি করছিল। কিন্তু যেদিন তৈরি করছিল সেদিন কি হয়েছিল, উনি মানে যেদিন গৃহপ্রবেশ করবে সেদিন উনি কি করছিল, সর্পঘাত মানে বুঝো, সর্পঘাত মানে হচ্ছে সাপের দংশনে মারা গেছিল। কীভাবে মারা গেছিল? সাপের দংশনে। আচ্ছা, দংশন বানানটা ভুল হয়েছে, 1 মিনিট। দংশনে মারা গেছে, কথা বুঝছো? সাপের দংশনে মারা গেছে। কে মারা গেছিল? ওই যে চন্দ্রকান্ত মারা গেছিল, চন্দ্রকান্ত সেন আর কি মারা গেছিল। আচ্ছা, এরপর আসো, চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করেছিলেন। তার মৃত্যুর পর সেসবের কোনো হদিশ পাওয়া যায়নি। সবার ধারণা সোনাদানা পিতলের কলসিতে ভরে তিনি জপ করে গেছেন। তার উত্তরাধিকারী পিতলের সোনা পূজার জন্য প্রচুর খোঁড়াখুড়ি করছে। আচ্ছা, কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রকান্ত সেন মশাইয়ের একমাত্র উত্তরাধিকারী নীলু সেন। তার মানে একমাত্র উত্তরাধিকারীকে নীলু সেন, ঠিক আছে। মানে চন্দ্রকান্তর কেউ একজন হবে আর কি। প্রকাণ্ড জালান্তির তাকে বয়স প্রায় 50 বছর। বয়স কত? 50 বছর। আচ্ছা, দেখাই তার চেয়েও বেশি। তার মানে আমি এতটুকু পর্যন্ত আসি, একটু এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আসি। চন্দ্রকান্ত সেন যিনি আছে উনি প্রচুর ধন সম্পত্তি কী করছে, বানাইছে আর কি, নিজের করছে আর কি, নিজে না খাই না পড়ে। এখন উনি তো মারা গেছে। উনি মারা যাওয়ার পরে সবাই তো খুঁজিতে লাগছে ওনার সম্পত্তিগুলো, কিন্তু কেউ খুঁজে পায় না। সবার ধারণা হচ্ছে কি, উনি পিতলের কলসিতে করে এগুলো কী করছে, লুকিয়ে গেছে, ঠিক আছে। এখন চন্দ্রকান্ত বাবুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে নীলু সেন। নীলু সেন ওনার কী লাগে, চন্দ্রকান্ত সেনের কী লাগে সেটা সম্পর্কে আমরা এখনও কোনো ধারণা পাই নাই। পাইলে আমরা জানবো, অবশ্যই জানবো, ঠিক আছে। পাইলে এটা পরের ব্যাপার, কিন্তু আপাতত আমরা কোনো কি পাই নাই, আমরা কোনো তথ্য পাই নাই। কিন্তু নীলু সেনের নর্মালি বয়স হচ্ছে, আসল বয়স হচ্ছে 50 বছর, কিন্তু ওকে দেখতে কিন্তু আরও বেশি বৃদ্ধ লাগে, আরও বেশি কী লাগে, বৃদ্ধ লাগে। আচ্ছা, এরপর আসো, আমরা পড়ব এখন হচ্ছে কোত্থেকে, এখান থেকে। নীলু সেনকে গ্রামে যথেষ্ট খাতির করা হয়। যাবতীয় সালিসিতে তিনি থাকেন। বিয়ে শাদীর কোনো কথাবার্তা তাকে ছাড়া হয় না। লোকটি অত্যন্ত মিষ্টভাষী। এই গ্রামে সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছে জয়নাল মিয়া। এটার পর আসতেছে আমরা আগে মিষ্টভাষী পর্যন্ত পড়ব। এই নীলু সেন থেকে মিষ্টভাষী পর্যন্ত পড়ব। তার মানে প্রথম আমি ভাবছিলাম নীলু মানে মেয়ে হবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখতেছি নীলু একজন ছেলে। নীলু সেনকে গ্রামে যথেষ্ট খাতির করা হয়। যাবতীয় সালিসিতে তিনি থাকেন। বিয়ে শাদীর কথাবার্তা তাকে ছাড়া হয় না। লোকটি অত্যন্ত মিষ্টভাষী। দেখো, নীলু সেন হচ্ছে কি, একমাত্র উত্তরাধিকারী, ঠিক আছে, চন্দ্রকান্ত সেনের একমাত্র উত্তরাধিকারী। ওনাকে সবাই, গ্রামের মানুষরা সবাই কি করে, সম্মান করে। গ্রামের মানুষরা সবাই কি করে, সম্মান করে। এখন লোকটাকে ছাড়া কোনো কাজই করে না গ্রামের মানুষরা। যেমন ধরো কেউ কারো বিচার করতে হবে, এখানে সালিশি আছে না, সালিশি মানে হচ্ছে কারো বিচার করা। সালিশি মানে কি, বিচার করা। আচ্ছা, কারো বিচার করতে হবে, ওনাকে লাগবে, ঠিক আছে। তারপর ধরো কারো বিয়ে ঠিক করতে হচ্ছে, ওনার সাথে কথা বলতে হবে, এরকম আর কি। লোকটা অত্যন্ত মিষ্টভাষী, মানে তার কথা খুবই সুন্দর আর কি। আচ্ছা, গেল। এরপর আসতেছে, দেখো, গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তির নাম হচ্ছে জয়নাল মিয়া। প্রচুর বিষয় সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার 2টি ঘরও আছে। তার মানে জয়নাল মিয়ার বাজারে ঘর কয়টা আছে, 2টা। লোকটা মেরুদণ্ডহীন মানে কি বুঝাইছে একটু পর আসতেছি। সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। গ্রাম্য সালিসিদের সবার কথাই সমর্থন করে, ঠিক আছে, সমর্থন করে। বিচার সমস্যা জটিল করে তোলে, তবুও সবাই তাকে মোটামুটি সহ্য করে। সম্পদশালীরা এই সুবিধাটি বেশি ভোগ করে। এই যে আমার মেইন পড়া হচ্ছে আজকের এইটাই। দেখো, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত পড়বো আমরা। গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তির নাম হচ্ছে জয়নাল মিয়া, ঠিক আছে। তিনি অনেক বিষয় সম্পত্তির মালিক, অনেক টাকার মালিক উনি। আচ্ছা, বোঝা গেল অনেক টাকার মালিক। মধুবন বাজারে তার 2টা ঘর আছে, ঠিক আছে, ঘর আছে, আমার কোনো সমস্যা নেই। লোকটা মেরুদণ্ডহীন। এই যে মেরুদণ্ডহীন মানে কি বুঝাইছে, মেরুদণ্ডহীন মানে বুঝাইছে যে ওনার নিজস্ব বিবেচনাবোধ বলতে কিচ্ছুই নেই। যখন তোমরা কলেজে উঠবা তখন তোমরা একটা বাংলা প্রথম পত্রে একটা অধ্যায় পড়বা, যেটার নাম হচ্ছে কি, অপরিচিতা। বুঝা গেছে? অপরিচিতার মধ্যে একজন নায়ক আছে, সেটার নাম হচ্ছে অনুপম মেরুদণ্ডহীন ব্যক্তিত্ব, ঠিক আছে। তোমাদেরকে কলেজের পরীক্ষার মধ্যে 2 নম্বর কমন পাওয়াইয়া দিলাম, ঠিক আছে, মিষ্টি খাওয়াই দিবা সবাই। আচ্ছা, দেখো, মেরুদণ্ডহীন মানে নিজের কোনো বিবেচনার বোধ নাই, ঠিক আছে, মানে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এখন আমি একটা বলতেছি, আমার কথাও মেনে চলতেছো, আবার আরেকজন একটা বলতেছো, ওটার কথাও মেনে চলার চেষ্টা করতেছো। এখন এগুলো করে গ্রাম্য সালিসিতে, মানে কারোর বিচার করতেছো, ওই জায়গায় সবাইকে সমর্থন করে বিচার ব্যবস্থাকে কি করতেছে, ও নড়বড়ে করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সবাই সহ্য করে, কারণ কি, ওর থেকে টাকা পয়সা আছে,
এই যে এখানে একটা কথা লিখছে দেখছো, সম্পদশালীরা বিষয়টা খুব ভালো ভোগ করতে পারে আর কি। ধরো এটা একটু মার্ক করো। এই জিনিসটা দ্বারা আসলে বুঝাইছে কি, মানে তুমি টাকা পয়সা থাকলে যাচ্ছে তাই করতে পারবা, মানুষ তোমাকে ওইটা তো সাপোর্ট করবে। আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আসো, দুজন বিদেশি লোক আছেন নীলগঞ্জে। বিদেশি লোক আছে কয়জন আছে? দুইজন। একজন নীলগঞ্জের মসজিদ ইমাম। বিদেশি লোক মানে এখানে যে একদম ইংল্যান্ড থেকে আসছে ওইরকম কিছু না, অন্য এলাকা থেকে বা অন্য জেলা থেকে আসছে ওইরকম হইতে পারে। একজন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব, মানে যে কী দে আজান টাজান দে ওরা আর কি। এত জায়গা থাকতে তিনি এই দুর্গম অঞ্চলে ইমামতি করতে এসেছেন কেন, সে রহস্যের মীমাংসা হয়নি। তিনি মসজিদে থাকেন, মাসের 15 দিন জয়নাল মিয়ার বাড়িতে খান, আর বাকি 15 দিন পালা করে অন্য ঘরগুলোতে খান। কিছুদিন হলো তিনি বিয়ে করে এই গ্রামে স্থায়ীভাবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এই জায়গা থেকে আমি একটু করে বোঝানোর চেষ্টা করি, শুনো। মানে বুঝাতে চাচ্ছে এই গ্রামটাতে, মানে নীলগঞ্জ যে গ্রামটা আছে, এই গ্রামটাতে দুজন বাইরের মানুষ থাকে। একজনের পরিচয় প্রথমে আমাকে বলছে, ওনার নাম হচ্ছে কি, উনি হচ্ছে মসজিদের ইমাম সাহেব। উনি কেন এতগুলো গ্রাম ছেলে এই অজপাড়াগায় আসছে সেটা সম্পর্কে কেউ জানে না, কেউ জানে না। উনি মসজিদে থাকেন, মাসে 30 দিনের মধ্যে 15 দিন খায় জয়নাল মিয়ার বাড়িতে, আর বাকি 15 দিন অন্য ঘরগুলোতে পাড়া করে খায় আর কি। আজকে এর বাড়িতে, কালকে ওর বাড়িতে, পরশুদিন এর বাড়িতে, এভাবে করে খায়। কিছুদিন হলো তিনি বিয়ে করছে, ঠিক আছে। বিয়ে করার পরে এই গ্রামে স্থায়ীভাবে থাকার জন্য, মানে একেবারে থাকার জন্য কি করতে চাচ্ছেন, পাকাপোক্তভাবে বসতে চাচ্ছেন আর কি। আচ্ছা, প্রস্তাবটিতে কেউ এখনও তেমন উৎসাহ দেখাচ্ছে না। ধানি জমি দিতে পারে জয়নাল মিয়া, এ প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে, শুনেও না শোনার ভান করছে। আচ্ছা, দ্বিতীয় বিদেশি লোকটি হচ্ছে আজিজ মাস্টার। এটা পরে আসে, এখান থেকে এতটুকু। এই যে মসজিদের ইমাম এই এলাকার মধ্যে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করছে, সেটাতে তেমন কেউ রাজি হয় নাই। কিন্তু ধানি জমি দিতে পারবে কে? জয়নাল মিয়া। আচ্ছা, সে প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছে। তার মানে কি, ও ওই টপিকের মধ্যে ভিতরে ঢুকতে চাচ্ছে না আর কি। আচ্ছা, শুনেও না শোনার ভান করতেছে কে? জয়নাল মিয়া বলতে আত্মা হাই রাহামনে দিনী বাদি এই করি বললে। আচ্ছা, আসো, দ্বিতীয় বিদেশি লোকটাকে আজিজ মাস্টার। সে নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। প্রাইমারি স্কুল সরকারি সাহায্যে 3 বছর আগে শুরু হয়। উদ্দেশ্য বোধহয় একটি দুর্গম অঞ্চলে শিক্ষার আলো পৌঁছানো। উদ্দেশ্য সফল হয়নি, শিক্ষকরা কেউ বেশি দিন থাকতে পারে না। এই জায়গা পর্যন্ত আমরা পড়ব। দ্বিতীয় যে মানুষটা আছে ওনার নাম হচ্ছে কি? ওনার নাম হচ্ছে আজিজ মাস্টার। ওনার নাম কি? আজিজ মাস্টার, নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আচ্ছা, বুঝলাম। প্রাইমারি স্কুলের সরকারি সাহায্যে 3 বছর আগে শুরু হয়, মানে সরকার সাহায্য করে 3 বছর আগে শুরু করে। তারপর উদ্দেশ্য বোধহয় মানে উদ্দেশ্য ছিল যে এই দুর্গম অঞ্চলেও কি শিক্ষার আলো পৌঁছিয়ে দিবে, কিন্তু উদ্দেশ্য সফল হয় না। মানে কি, মানুষজন আসতেছে না আর কি। শিক্ষকরা কেউ বেশি দিন থাকতে পারে না। কেন থাকতে পারে না সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে। গুড বাই এভরিওয়ান।